আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ক্যান্টনমেন্ট স্টুডেন্টস কমিউনিটি কর্তৃক আয়োজিত ক্যান্টনমেন্টিয়ান টকসের বিশেষ সিরিজ টিচার্স মিটের 58তম এপিসোডে। সাথে আছি আমি রিয়াসাত নোমান। ফিরছি ছোট্ট একটি ইন্টোর পর। আমাদের পিতামাতার পরের স্থানই হচ্ছে একজন শিক্ষকের। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যে যাই হোক না কেন, পৃথিবীতে সবার জন্যই যে মানুষটার অবদান অতুলনীয়, তিনি হচ্ছেন একজন শিক্ষক। আজ আমাদের মাঝে এমনই একজন উপস্থিত আছেন, জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন ম্যামকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তুমি কেমন আছো? ম্যাম, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ম্যাম, আমরা তো সবসময় আপনাকে প্রাতিষ্ঠানিক রূপেই চিনি। আজকে আপনাকে আমরা মূলত ব্যক্তিগতভাবে আপনার জীবন কিরকম তা জানার মূলত একটু চেষ্টা করব। ঠিক আছে ম্যাম? ওকে। আচ্ছা। ম্যাম, প্রত্যেকের জন্মস্থানই তার নিজের কাছে অত্যন্ত প্রিয়। আহ, এখন আপনি যদি আপনার জন্মস্থান সম্পর্কে আমাদেরকে একটু বলতেন। স্ক্রিনে যারা আমার সাথে যুক্ত আছেন এবং পরবর্তীতে অনলাইনের সুবাদে এই এপিসোড যারা দেখবেন, সবার জন্য আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি এ কারণে যে বিসিএসসি এই বিশাল প্ল্যাটফর্মের সাথে আমি যুক্ত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমি আন্তরিক মোবারকবাদ জানাই যারা আমাকে এই এপিসোডে যুক্ত হতে আহ্বান করেছেন, যারা আমাকে সহযোগিতা করছেন এবং যারা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন এই অনুষ্ঠানটা করার জন্য, সবার প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আহ আসলে রিয়াসাতের কোশ্চেনটা যেটা আর একটু রিপিট করলে ভালো হয়। আহ, আচ্ছা, আমার কোশ্চেনটা ছিল মূলত আপনার জন্মস্থান নিয়ে। আপনার মানে প্রত্যেকটা মানুষের কাছেই তার জন্মস্থানটা একটু বিশেষ। এখন আপনি যদি আপনার জন্মস্থানটা সম্পর্কে কিছু বলতেন। আসলে আমি হচ্ছে নদী পাড়ের মেয়ে। আমার গায়ে এখনো লবণাক্ত। বলা যায় যে নদী পার হয়ে আমার গ্রাম, আমার গ্রামের নাম পাথালিয়া, এটা শ্রীধরপুর ইউনিয়নে এবং অভয়নগর থানার মধ্যে। এখন তো এটা উপজেলা। তো নদী পাড়ের মেয়ে বলবো এ কারণে, কারণ আমাদের ওইদিকে পানি এত লবণাক্ত যে নদীর থেকে শুরু করে নওপ্রা ভৈরব যে নদী, এখান থেকে শুরু করে আমাদের বাড়িটা হচ্ছে 5 কিলোমিটার ভিতরে। তো তারপরেও নদীটাকে আমরা খুব সম্ভোগ করি, উপভোগ করি এবং নদী পাড়ের মেয়ে বলতে আমি নিজেকে খুব মানে কি বলবো, গর্বিত মনে করি যে আমি নদী পাড়ের মেয়ে। তো আমার গ্রামে আমার জন্ম, আমার নানা বাড়িতে আমার জন্ম এবং গ্রামের হাটে মাঠে বাটে, দিঘির পাড়, মাঠ ঘাট, এখানে সেখানে ঘুরে বেড়িয়ে আমার ছেলেবেলা কেটেছে। আর গ্রামীণ ছেলেবেলা বলতে অনেক স্মৃতি আছে, যে স্মৃতিগুলো আমার মনে খুব আঁচড় কাটে। খুব প্রত্যেকটা ঋতুতেই আমার স্মৃতি আছে, যেগুলো বললে আজকে এপিসোডে পুরো টাইমটা আমি ছেলেবেলা দিয়ে কাটাতে পারি। তো কিছু কিছু সেখান থেকে বলবো, যে সেটা হচ্ছে আমি যখন খুব ছোট ছিলাম, একেবারে ছোট, তো আমার চাচাতো ভাইরা খুব পড়াশোনা করতো। তো আমি একদিন, আমাদের হারিকেন ছিল, আমাদের কিন্তু বিদ্যুতের আলো ছিল না। তো আমি আমার আব্বাকে বলছি যে হচ্ছে আজ আমি রাতের বেলা ভোর রাতে উঠে পড়বো। তখন হয় কি, ভোর রাতে যখন ফজরে আজান দিত আমার চাচাতো ভাইরা পড়তো। তা আমি সত্য সত্যই, তখন আমার বয়স 4 হতে পারে, আমি নাকি ঘুম থেকে উঠে ভোর রাতে আমি হারিকেন জ্বালিয়ে আমি পড়তে বসছি। ওই আমার আব্বা টিচার ছিলেন। তো আমার আব্বা বললেন, তখনই আমার আব্বা আমার প্রতি তার উইকনেস তৈরি হলো যে আমার এই মেয়েটাকে আমি পড়াশোনা শেখাবো। আমি এমন একটা গ্রামে, যে গ্রামে আমাদের গ্রামে মেয়েদের পড়াশোনা কম শেখানো হতো, একটু বড় হলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হতো। তো তারপর আমি আমাদের গ্রামের স্কুলে আমি খুব ক্লাস
টুর কাছাকাছি যে ভর্তি হয়ে আমি 1 2 তে মানে 1 এ যাই নাই কখনো। আমাদের তখন ছোট 1 বড় 1 ছিল, তখন আমি যাই নাই। যখন আমার 6 বছর এরকম টাইমে আমার টুতে আমার আব্বা আমাকে ভর্তি করে দিলেন। আমি স্কুলে গেলাম। তারপর স্কুলে যাওয়ার আগে আমার প্রত্যেক দিনে কাজ ছিল। আমি সকালবেলা উঠে, আমাদের মাটির ঘর ছিল, আমি ঘর ঝাড়ু দিব, আমি উঠোন ঝাড়ু দিব, আমি থালাবাটি পরিষ্কার করব, তারপরে পড়তে বসবো, দেন আমি স্কুলে যাব। স্কুল থেকে আমি দেখতাম, আমি চুল বাঁধানো দেখতাম, আমার মা রান্না হয়েছে কিনা ওকে দেখতাম। তারপর মানে মা রান্না করছে, কাঠের চুলে রান্না করেছে, এমন হচ্ছে যে চুলা থেকে মা গরম ভাত কেটে দিচ্ছে কোনো একটা ভর্তা দিয়ে, ওটা খেয়ে স্কুলে যাচ্ছি। স্কুল থেকে আমাদের তখন টিনের বাক্স ছিল, টিনের বাক্সে কিন্তু আমরা বইপত্র নিয়ে যেতাম। তো ওই একটা বাক্স আব্বা এনে দিলেন, ওটা নিয়ে যেতাম। স্কুল থেকে এসে এসে করতাম কি, বাক্সটা ফেলে রেখে চলে যেতাম। আমাদের অনেক ছাগল ছিল, ছাগল নিয়ে চলে যেতাম। আমার অনেক চাচাতো ভাই বোন ছিল, ওরাও বিলিতে ছাগল, রাখাল বলা যায়, এই যে ছাগলের রাখাল তখন। তো ওটা নিয়ে যেতাম। তারপর ওখান থেকে দুপুরে ফিরতাম। দুপুরে ফিরে আবার খাওয়া দাওয়া করে আমরা জাস্ট পুকুরে নামলে আর ওঠার কোনো ইয়ে থাকতো না। তারপর আবার বিকেল বেলায় আমরা চলে যেতাম, কোনোদিন শামুক কুড়াতে, কোনোদিন তেঁতুল কুড়াতে, অনেক কিছু করতাম আমরা গ্রামের ছেলেবেলা। এভাবে ছেলেবেলা কাটিয়েছি। এভাবে আমার 3 4 এভাবে কেটেছে। 5 এ একটু বুদ্ধি শুদ্ধি হলো, তখন আর এই পাগলামি গুলোও করতাম, কিন্তু তখন অন্য দুরন্তপনা ছিল। ম্যাম, আপনার কথা শুনে আমি এটুকু বুঝতে পেরেছি আপনার মানে শৈশব জীবনে আপনার শিক্ষা জীবন মূলত আপনার গ্রামের থেকেই শুরু। আপনার যে গ্রাম পাথালিয়া বললেন, আপনার সেই প্রিয় গ্রামই তাহলে আপনার শিক্ষা জীবনও শুরু। আচ্ছা, আপনি হুম। শিক্ষা জীবনের মানে কোন পর্যায়ে আপনি গ্রামের বাইরে যাওয়ার সুযোগ পেয়েছেন? আমি গ্রামের বাইরে চলে আসছি ক্লাস 7 এ যখন আমি পড়ি। তখন মাঝখান থেকে, মানে আমাদের গ্রাম থেকে আমার আব্বা একজন খুবই শিক্ষা, মানে কি বলবো, শিক্ষক মানুষ ছিলেন, এবং তার শিক্ষার প্রতি খুব আগ্রহ ছিল। উনি গ্রামে অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, উনি নিজে একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, বন্নি বিশালী গার্লস স্কুল। তো আমি, তো ওই আগে একটু বলি, আমি ক্লাস 4 এ যখন পড়তাম, তো আমি পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি পড়তাম। তো ওখানে একবার হলো কি, ক্লাস 4 এ যখন আমি পড়ি, তখন আমার এক স্যার ছিলেন, ধর্মের স্যার। উনি আমাকে, মানে আমি হাতের লেখা লিখে দিয়েছি আমার বান্ধবীকে। তখন হয় কি, আমাদের প্রতিদিন হাতের লেখা জমা দিতে হতো, প্রতিদিন। তো লিখে আনতে পারিনি, আমি জাস্ট একটা হাতের লেখাটা লিখে জমা দিয়েছি। জমা দেওয়ার পরে স্যার দেখে ফেলেছেন। তো দেখে ফেলার পরে আমাকে স্যার মারছেন। এবং কেন আমি লিখে দিলাম, এবং বেডটা ছিল, আমাদের বেড দিয়ে তখন মারা হতো, মানে ওরকম না, আমি খুব আহ্লাদি ছিলাম। বেডটা একটু ফাটা ছিল, ওই আগাটা একটু ফাটা। তো জোরে ছাড় লেগে জোরে একটা বাড়ি দিয়েছে, ঠিক হাতের এখানে একটু চটে গিয়েছিল, মানে ছিলে গিয়েছিল যাকে বলে। তো আমি কাঁদতে কাঁদতে চলে আসছি আমার আব্বার কাছে। আমার আব্বা কিন্তু আমার স্কুলের পাশে পাথালিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, আমার আব্বা ওখানকার টিচার ছিলেন। স্কুল এবং মাদ্রাসা একই, মানে কি বলা যায়, একই বাউন্ডারিতে, একই মাঠের পাশাপাশি। তো কাঁদতে কাঁদতে গিয়েছি আব্বার কাছে যে আব্বা আমাকে স্যার মেরেছে। আমার আব্বা ভীষণ রাগী মানুষ ছিলেন, এখন রাগতাম নেই। বলে আমার মেয়েকে স্কুলে আমি পড়াবো না। তো দেন হচ্ছে আমার ওখান থেকে জোর করে আমার টিসি নিলেন। আমার টিসি নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, এটিও আমার টিসি দিবে না, অনেক উপজেলায় অনেক তুল কালাম। কিন্তু আমার আব্বার একটাই কথা, আমার এই মেয়েকে মারছে, আমি এই স্কুলে আমার মেয়েকে পড়াবো না, মানে ভীষণ আহ্লাদি ছিলাম। পরবর্তীতে স্যার আমাদের বাসায় গেলেন, যে স্যার আমাকে মেরেছিলেন। আমার মা তো লজ্জায় পাচ্ছে না যেটা সিম্পল একটা ব্যাপার, কিন্তু আমার আব্বা একটু রাগে ছিল, আমি খুব আহ্লাদে ছিলাম। তো তো আব্বা এটা মানতে পারেনি। তো আব্বা নিয়েই গেলেন আমাদের মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে গেলেন, আমার বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূর। তো স্কুলে ক্লাস 4 এ আমাকে ভর্তি করে দিলেন, এবং আমি ওই স্কুল থেকে ক্লাস 5 এ বৃত্তি পাই। আমাদের গ্রাম থেকে আমি প্রথম ক্লাস 5 এ বৃত্তি পেলাম। তারপর মানে স্কুলে কিন্তু একটা চেঞ্জ হয়ে গেছে আমার অলরেডি। এরপর আমার আব্বার যে প্রতিষ্ঠান যেটা তৈরি করেছিলেন নিজে, গার্লস স্কুল, সেই স্কুলে আমি ভর্তি হই 6 7। কিন্তু আমার আব্বার স্বপ্ন ছিল যে আমি ডক্টর হব। তো যেহেতু ওটা নিম্ন মাধ্যমিক ছিল, তখনও আমার 9 10 অনুমোদন হয়নি। তো আব্বা মনে করলেন যে একটু ভালো স্কুলে দেবো। তখন আব্বা আমাকে নপলা মডেল স্কুলে ভর্তি করলেন। নপলা মডেল স্কুল হচ্ছে যশোর রোডের একটা নামকরা স্কুল, এবং ওখানে সবাই ভালো, সবখানে ভালোরা ওখানে ভর্তি হয়। তো ওই স্কুলে আমাকে ভর্তি করে দিলেন। 7 এর মাঝামাঝি আমার স্কুলে আসলাম, এবং আমার বাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার দূর, অনেক দূর। তো তখন আমি বাসা থেকেই, মানে বাড়ি থেকেই আমি আসা যাওয়া করতাম। এমন হয়েছে আমার আব্বার তো, আমার স্কুল ছিল সকাল 8টায়, আমার আব্বা
সকালে সাইকেলে করে, বাইসাইকেলে করে আমাকে স্কুলে দিয়ে যেতেন। 15 টাকা দিতেন আমাকে, ফেরার পথে যেন আমি ভ্যানে যাই। তো আমার নবরা মডেল স্কুল থেকে আমার বেঙ্গল ঘাট পর্যন্ত যেতে হতো, ওখান থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতাম আমি। তারপর আমি নদী পার হতাম, নদী পার হয়ে যদি কোনোদিন ভ্যান পেতাম ভ্যানে, যদি কোনোদিন না পেতাম আমি কিন্তু 6 কিলোমিটার হেঁটে আসতাম। অনেক পথ, কিন্তু কিন্তু আমার হাঁটতে বেশি সময় লাগতো না, কিন্তু আমি অনেক জোরে হাঁটতে পারি। তো এইভাবে আসা যাওয়া করতে করতে ক্লাস 8-এ আমি বৃত্তি পেলাম না, মানে আমি হচ্ছে কোনো টিউশন, আমি কোনো প্রাইভেট কখনো পড়তাম না, নিজে পড়তাম, আমার আব্বা আমাকে দেখাতেন। আর আসা যাওয়ার পথে অনেক সময়। তারপর 9-এর কাছাকাছি যখন, তখন আমার চাচার বাসায়, আমার চাচা প্রিন্সিপাল ছিলেন আহ কালীগঞ্জ মাহতাবুদ্দিন ডিগ্রি কলেজের, আমার মেজ চাচা, আপন চাচা, এবং আমার চাচি ছিলেন হচ্ছে একটা গার্লস স্কুলের মিস্ট্রেস নপরা পাইলটের। তো ওখানে চাচা চাচির বাড়িতে আমাকে রাখা হলো। তো আমার মন পড়ে থাকতো কিন্তু আমার গ্রামে। তো তারপর চাচা চাচির বাড়িতেও থাকতাম, চাচা তো থাকতেন না, চাচি থাকতেন, আমি আর চাচি থাকতাম বাড়িতে। তো অ্যাকচুয়ালি ওখানে থেকে আমার পড়াশোনাটা ভালো হয়নি। যখন আমি 9-এ খারাপ করলাম, তখন আমার আব্বা আমাকে ওখান থেকে নিয়ে গেলেন এবং একটা রুম ভাড়া করে দিলেন নপরায়। সেটা ছিল আমার আমি যে স্কুলে আগে পড়তাম, গার্লস স্কুলে, সেই স্কুলে এক টিচার তার পরিবার সহ থাকতেন। তার সাবলেট হিসেবে তাদের সঙ্গে আমাকে একটা রুম ঠিক করে দিলেন আমার আব্বা। এবং আহ, ক্লাস 9-এ থাকা অবস্থায়? হ্যাঁ, ক্লাস 9-এ থাকা অবস্থায়। এবং এমন হয়েছে যে আমার আব্বা প্রতিদিন সন্ধ্যাবেলা আসতেন এবং সকালবেলা চলে যেতেন। আমি রাতে রান্না করতাম, ওই রান্নাটা আমার ওই স্যারের যে ফ্রিজ ছিল, ফ্রিজে খাবারটা আমি রেখে দিতাম, শুধু তরকারিটা আর ভাতটা 2 বার রান্না করতাম, ওটাই আমি 3 বেলা খেতাম। প্রতিদিন এরকমই চলতো। এভাবে আব্বা 2 বছর কষ্ট করেছেন আমার জন্য, যতদিন আমার এসএসসি পাস হয় নাই। তারপর আমি 9-এ শেষ দিকে মোটামুটি ভালো করলাম, 10-এ অনেক ভালো করলাম। এবং আমি তো 9-এ না, অঙ্কে খারাপ করেছিলাম, অঙ্কে ফেল করেছিলাম। তো তারপর ক্লাস 10-এ আমি, আমার আব্বার টিচার ছিলেন, আমি যেখানে ছিলাম তার পাশে আমার আব্বার টিচার ছিলেন রাজঘাট স্কুলের একজন টিচার, খুবই নামকরা ম্যাথের। ওনার কাছে 3 মাস আমি অঙ্ক কোচিংটা করি এবং আমি হায়ার ম্যাথে তখন 95 পাই এবং জেনারেল ম্যাথে আমি 93 পাই। তো ওই ঘাটতিটা ক্লাস 10-এ আমার কেটে যায় এবং মোটামুটি আমি স্টার মার্কস পাইনি, কিন্তু কাছাকাছি মার্কস পেয়ে আমার এসএসসি পাস হয়। তো আপনার মানে এসএসসি জীবন পর্যন্ত বেশ ভালো একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছে। বাড়ির থেকে দূরে থেকে একা একা, আহ, মানে এটা ক্লাস 9-এ থাকা। আহ, আপনি তো ম্যাম কত সাল এসএসসি পাশ করেছেন? 96-এ। 96-এ? এর মানে ক্লাস হুম, 9 মানে হচ্ছে আপনি মোটামুটি 94-95-এ আপনি একা 94, একা থাকতেন। 94 তো একেবারে যে সাবলেট হিসেবে। হিসাবে তো ম্যাম আপনি যে মোমেন্টে 1994-1995-এ, মানে 1995 এবং 94 সালে ক্লাস 9-এ পড়া একটা মেয়ে, মানে হচ্ছে বয়স তার হয়তোবা 14, 15, 16, এর বেশি তো হ্যাঁ, আর হ্যাঁ, হবে না। না, না। ওই বয়সে একা একা থেকে নিয়ে পড়ালেখা কন্টিনিউ করা অবশ্যই মানে প্রশংসার দাবিদার, এছাড়া আমি কিছু বলতে পারি না। আচ্ছা ম্যাম, আপনার স্কুল জীবনের পরে আপনি কলেজটা কোথায় করেছেন? আমি কলেজ, আমার ইন্টারটা হচ্ছে খুলনা সরকারি মহিলা কলেজ। ওখানে যেহেতু আমাকে বাইরে সার্ভাইভ করতে হবে, যেহেতু আমাদের নপরার ছিল, কিন্তু ওই যে আবার আমার থাকার সমস্যা, তার জন্য আব্বা আমাকে খুলনা সরকারি মহিলা কলেজ, ওখানে অ্যাডমিশন টেস্টে ওখানে পরীক্ষা দিলাম, ওখানে আমার হলো, এবং খুলনা সরকারি মহিলা কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট ওখান থেকে এইচএসসি পাশ করেছি ওখান থেকে। ওখান থেকে। আচ্ছা ম্যাম, আমি এটুকু জানতে পেরেছি আপনি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলেন। আপনি সেখানে চান্স পাওয়ার পরেও কেন পড়ার সুযোগ হয়ে ওঠেনি, সে সম্পর্কে কি আমাদের একটু বলা যাবে? আমি হচ্ছে ওখানে যখন আমি মেডিকেলে পরীক্ষা দিয়েছিলাম, খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছিলাম, রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছিলাম। তো মেডিকেলে আমার হলো না, যেহেতু আসলে যেভাবে মেডিকেল স্টুডেন্ট যেভাবে পড়াশোনা করে, আমি মন থেকে চেয়েছি, কিন্তু হয়তো আমার ল্যাকিং ছিল, আমার পরিশ্রমটা ওভাবে হয়নি, আমার হলো না। খুলনা ইউনিভার্সিটিতে আমার হলো না, রাজশাহী ইউনিভার্সিটিতে আমি পরীক্ষা দিলাম। আমার ওখানে রিলেটিভ ছিল, তাকে আমার রোলটা দিয়ে আসছিলাম। আসার পরে যখন রেজাল্ট হলো, উনি আমার রোলটা টুকতে নাকি ভুল করেছিলেন, বললো যে আমার হয়নি। তো আমি বেশ কিছুদিন পরে আমার ওখানে যখন খবর আসলো যে আমার হয়নি, তখন আমার মনটা খুব খারাপ। আমি ইতিমধ্যে বিএল কলেজে পরীক্ষা হলো ওখানে, হওয়ার পরে আমি ওখানে
ফিজিক্সে চান্স পেয়েছিলাম। তো আমি কোনো একটা কারণে কলেজে আসছি খোঁজ নিতে কবে ভর্তি হব। ওখানে এসে দেখি ভর্তিটা হয়ে গেছে, এবং আমার কিছু বান্ধবীরা ছিল, ওরা বললো আমরা একটু সাইকে যাবো। ওখানে একটা কম্পিউটার দোকান ছিল, সাইক মানে ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ, প্রবেশপত্র আনা নেওয়া ওরাই করতো। তো ওখানে ওই রেজাল্ট হলে হয় কি, রেজাল্ট টাঙিয়ে দিত। তো আমি ওখানে আমার বান্ধবীরা কি যেন একটা কাজে গিয়েছি, এবং দেখছি ওখানে ওরা সবাই দেখা দেখি করছে রেজাল্ট। তা আমার কৌতূহল বশত আমি একটু দেখলাম, এবং তখন দেখলাম পুরাতন রেজাল্ট টাঙিয়ে দেওয়া। তখন আমার রোলটা দেখি, এবং আমি ওই দিন রাতে কিন্তু রাজশাহীতে চলে যাই। কিন্তু তখন তো অলরেডি রাজশাহী মানে ইউনিভার্সিটি ভর্তি হয়ে আপনি বিএল কলেজে আপনার রাজশাহীর রেজাল্ট গেট, জানতে পারেন? হ্যাঁ হ্যাঁ, বিএল কলেজ গেটে আমি বিএল কলেজের গেটে? হ্যাঁ আমি ওখানে আসছি বিএল কলেজে। যে তখন তো আমি ওখানে ফিজিক্সে চান্স পেয়েছি, আমি ওখানে ভর্তির সুযোগ আছে কিনা, মানে এদিকে আমি রাজশাহী ইউনিভার্সিটির জন্য এখানেও লেট করে ফেলেছি, ওটা জানতে আসছি। তো ওটা যখন থেকে এখানেও ভর্তি কমপ্লিট, দেন আমি হচ্ছে সাইকে ঢুকছি। সাইকে ঢোকার পরে ওখানে দেখে আমার রোলটা আছে। তো ওটা দেখো আমার মন খারাপ হলো। মন খারাপ হওয়ার পরে এর মধ্যে যে ঘটনাটা ঘটলো সেটা ভুলে গিয়েছিলাম আমি। এটা যখন আমি দেখলাম আমার এখানেও হলো, কিন্তু আমি রাজশাহীতে অলরেডি মেরিট লিস্ট হয়ে গেছে, ওয়েটিংও হয়ে গেছে। তো আমি ডিপার্টমেন্টে যে আমি যখন দেখছি ফিজিক্স ডিপার্টমেন্টে ভর্তিটা হয়ে গেছে, ওখানে একটা পিলারে মানে সিঁড়িতে উঠতে পিলারে ধারে দাঁড়িয়ে আমি কাঁদছি। মানে বিএল কলেজে ভর্তি কমপ্লিট, রাজশাহী ইউনিভার্সিটিতেও যে খবরটা সেটাও কমপ্লিট। তো যখন কাঁদছি তখন দেখি কি একজন ভদ্রলোক, উনি আমাকে দেখছেন যে আমি চোখ দিয়ে অঝরে ঝরছে ও ফুফাই ফুফাই কাঁদছি। তখন উনি ওনার ডিপার্টমেন্টে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে একটা পিয়নের মতো এসে আমাকে ডাকলেন যে আপনাকে স্যার ডাকছেন। তখন আমি ডিপার্টমেন্টে ঢুকলাম। ঢোকার পরে আমাকে স্যার বললেন তুমি কাঁদছো কেন? তো স্যারকে আমি ডিটেলস বললাম, মানে ফিজিক্স ডিপার্টমেন্টের স্যারকে আমি ডিটেলস বললাম, স্যার আমার তো এখানেও ভর্তিও কমপ্লিট, রাজশাহী ইউনিভার্সিটি তো আমি হতে পারিনি, তখন আমি জানি আমার হয়নি। আর পরে যখন আমি জানলাম যে আমার এখানে রোলটা দেখতে পাচ্ছি, কিন্তু ওখানে তো মেরিট ওয়েটিং সব শেষ। তো আমি এখন কি করবো স্যার, আমার খুব মন খারাপ, আমি একটা বছর আমার লস হয়ে যাবে। তখন উনি দেখলাম ওনার টেবিলের কাছের নিচ থেকে একটা পোস্ট কার্ড বের করলেন। তো ওই পোস্ট কার্ডে আমাকে বললেন কি, আমাকে প্রথমে বললেন তুমি তোমার চোখ মুছো, মানে আমাকে সান্ত্বনা দিলেন যে অনেক কিছু হতে পারে, এবং বললেন তোমার এখানে ঠিকানাটা তুমি লেখো, যদি একটা সিট এই ফিজিক্স ডিপার্টমেন্টে খালি হয় তো আমি তোমাকে জানাবো। তো আমি আমার পোস্ট কার্ডে আমি আমার ঠিকানাটা লিখে দিয়ে আসলাম। এবং হয় কি আমাদের বিএল কলেজের সংলগ্ন কিন্তু একটা পোস্ট অফিস ছিলেন, এই জন্য ওনার মানে পরে জানলাম যেটা, যে পোস্ট কার্ডটা ওখানে উনি সবসময় কিছু রেখে দিতেন, যেরকম অনেক স্টুডেন্ট নাকি আমার মতো এরকম এসে ফিরে যায় বা এরকম। তো যা হোক, আমি এক সপ্তাহ পরে জানতে পারি উনি আমাকে ওই খামটা আসে ওটা দেওয়ার, যে আমার তুমি দ্রুত আসো, একটা সিট খালি হয়েছে। তো সেই ভদ্রলোকটা ছিল আজিজ হাসান স্যার, পদার্থ বিজ্ঞান বই লিখতেন, মানে স্যার। আমি স্যারের কাছে খুবই কৃতজ্ঞ। স্যারের সাথে আমার অনেকদিন দেখা নেই। 2000 সালে উনি বিএল কলেজ থেকে চলে যান, ওনার বদৌলতে কিন্তু আমার বিএল কলেজে ফিজিক্সে ভর্তি হওয়া। এবং এর মধ্যে কিন্তু আমি রাজশাহীতেও যাই, রাজশাহীতেও কিন্তু আমি ভর্তি হতে পারি নাই। তখনও চেষ্টা করেছি যে ওয়েটিং থেকে বা কোনোভাবে একটা যদি চলে যায় আমি হতে পারি কিনা, সেটাও কিন্তু আমি হতে পারিনি। বিএল কলেজেই লাস্টে আমি ওই স্যারের সংবাদে আমি ওখানে ভর্তি হই। সেভাবে আমার বিএল কলেজে কন্টিনিউ করা। কিন্তু আমি যেদিন প্রথম ক্লাস করতে গিয়েছি বিএল কলেজে, ওখানে কেন গ্যালারি সিস্টেমে, মানে সিনেমা হল দেখছো, সিনেমা হলে যেমন ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড এরকম করে করে মানে কিবা মানে ইয়েটা অডিটোরিয়ামটা সাজানো থাকে সিনেমার যে হলটা, ওরকম। তো ওরকম একদম পেছনে আমি একটু উঁচু বেঞ্চের উপরে দাঁড়িয়ে, মানে সিঁড়ি 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 ধাপ ধাপ ক্লাস করছি। আমার জানি কেমন লাগছে। আর ফিজিক্স আসলে আমি ভালো বুঝতাম না, আমার ভালো লাগেনি। তারপর আমি ফিজিক্সে স্যারকেই বললাম যে স্যার আমি এই ডিপার্টমেন্টে থাকতে চাই না, আমার আসলে এটা ভালো লাগে না। তো স্যার বললেন তাহলে তুমি পাশের ডিপার্টমেন্টে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ওখানে যাও, যে ওখানে যদি কোনো, অনেকে তো ডিপার্টমেন্ট চেঞ্জ করে, অনেকে ইউনিভার্সিটি হয়ে যায় তখন চলে যায়, তোমার একটা গ্যাপ হলে তুমি ওখানে যেতে পারবা। তারপরে আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে গেলাম। ওখানে যে আমার কাউসার স্যারের সঙ্গে দেখা হলো, উনি এমএম কলেজের প্রিন্সিপাল ছিলেন, কিছুদিন আগে রিটায়ার্ড হয়েছেন। ওনাকে আমি জানালাম, উনিও আমাকে বললেন যে তুমি খোঁজ রেখো। তো ফিজিক্সে ভর্তি হওয়ার 4 মাস পরে আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে শিফট হয়ে গেলাম। তারপর থেকে আমি কেমিস্ট্রি স্টুডেন্ট হিসেবে বেল কলেজ থেকে আমার অনার্স মাস্টার্স আমি কমপ্লিট করছি। বর্তমানে আপনি কেমিস্ট্রিতেই আপনার শিক্ষকতা করছেন? জি জি। আচ্ছা। এবং রাজশাহী এবং আমি হ্যাঁ ম্যাম হ্যাঁ বলুন, তোমার সমস্যা কোশ্চেনটা শুনি। আপনি বললেন না, আমি কোশ্চেন করছি, সমস্যা নেই।
তো আমি কেমিস্ট্রিতে কিন্তু ভালো করেছিলাম, আমি অনার্সে কিন্তু ফার্স্ট ক্লাস পেয়েছিলাম এবং মাস্টার্সে সারা বাংলাদেশে প্লেস করেছিলাম। এবং সব থেকে মজার ব্যাপার কি যে অনার্স ও প্র্যাকটিক্যালে আমি একটি সাবজেক্ট কোনো রকম পাশ করেছিলাম। প্র্যাকটিক্যালটা কিন্তু খুব, মানে আমাদের যে আমরা ইন্টারে যে প্র্যাকটিক্যালটা দেখি আসলে এরকম না প্র্যাকটিক্যাল। সকালে ঢুকছে 8টায় ঢুকছে, রাত 10টা বেজে গিয়েছে, এরকম হয়েছে আমাদের প্র্যাকটিক্যাল, এরকম হয় অনার্স মাস্টার্সের প্র্যাকটিক্যাল গুলো। তো অনার্সে আমার ফার্স্ট ক্লাস হলো, আর মাস্টার্সে আমি সারা বাংলাদেশের মধ্যে প্লেস করলাম 13তম, এবং সব থেকে কম মার্কস নিয়ে, মানে 187 পেয়ে, যেখানে সবাই 250-র মধ্যে 235-40 এরকম পেয়েছে, আমি সব থেকে 4 মার্কস পেয়েছিলাম। রিটেন অনেক ভালো করেছিলাম। আচ্ছা, ম্যাম, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তে না পারার যে দুঃখটা, তা অবশ্যই আপনার বিএল কলেজের থেকে এবং স্যারের মানে মন মানসিকতা এবং স্যারের আপ্যায়নের মাধ্যমে অবশ্যই অনেকখানি আশা করি লোপ পেয়েছে। আর ম্যাম, সবারই তো অনেকটা মানে শখ আহ্লাদ থাকে। আপনার কি এমন কিছু ছিল যা আপনি পূরণ করতে পেরেছেন বা চেয়েছেন? আমি জীবনে খুব বড় কিছু কখনোই কি বলা যায়, আমার আব্বার শখ ছিল মেয়ে ডক্টর হবে, কিন্তু আমি সেভাবে ফ্যাসিলিটিসটা, পরিবার পরিবার তো সর্বত্র চেষ্টা করেছে, বাট আমি হয়তো আরো বেশি এফোর্ট দিতে পারিনি, আমার হয়নি। আমার সবসময় স্বপ্ন ছিল আমি সাংবাদিকতা করব, মানে এইটার পরে মানে আমার এটাই ছিল আমার সব থেকে শখ, এবং বাংলায় পড়বো আমি, এটা ছিল। কিন্তু আমি যে কেমিস্ট্রিতে পড়বো বা ডক্টর হবো এটা আমার কখনোই আশা ছিল না, আমার বাংলাটা বেশি ভালো লাগতো। আচ্ছা ম্যাম, আপনি যে টিচিং প্রফেশনে এসেছেন, এটা কি মূলত আপনার কাছ থেকে আমি শুনতে পেরেছি আপনার চাচা, চাচি, আপনার পিতা, মোটামুটি সবাই আপনার ফ্যামিলিতে শিক্ষক। আপনি কি এর জন্য শিক্ষকতা পেশাতে এসেছেন নাকি অন্য কোনো কারণে? এখানে আরেকটু বলি যে আমার আম্মাও কিন্তু শিক্ষক। আহ আমি যখন মাস্টার্স পাশ করি, সারা বাংলাদেশে রেজিস্টার্ড প্রাইমারি স্কুল তৈরি হলো, তখন 500 টাকা করে বেতন ছিল। দেন আমার আব্বা একটি প্রতিষ্ঠান তৈরি করলেন, সেই প্রতিষ্ঠানে আমার আম্মাকে চাকরি দিলেন। মানে বললাম যে আমার আব্বাকে অনেকগুলো শিক্ষা, মানে স্কুল মাদ্রাসা করেছেন, তার কাজই ছিল সেগুলো করতেই থাকে এগুলো। তো আমার আমার মা প্রাইমারি স্কুলের টিচার, আমার ভাই কিন্তু হাই স্কুলের শিক্ষক, এবং আমার বোনও কিন্তু হাই স্কুলের শিক্ষক, এবং আমার চাচাও কলেজের প্রিন্সিপাল ছিলেন, আমার চাচিও স্কুলের মিস্ট্রেস ছিলেন, আমার চাচাতো ভাই সরকারি বিএল কলেজের টিচার। বলা যায় টিচার পরিবার। তো আমার টিচিং প্রফেশনটা খুবই ভালো লাগতো, এর কারণ ছিল আমি যখন বিএল কলেজে পড়তাম, আমার স্যার ম্যাম, আমার ম্যামদের দেখতাম কি সুন্দর শাড়ি কুচি দিয়ে ক্লাসে আসতেন, তো দেখে আমার খুব ভালো লাগতো। আহ এটা দেখে আমার প্রথমে মানে টিচিং প্রফেশনের প্রতি, ওনারা অনেক সুন্দর করে কথা বলতেন, সুন্দর করে পরিপাটি করে শাড়ি পরতেন, এটা দেখে আমার আসলে ভীষণ ভালো লাগতো। এবং আমার যে শিক্ষক যারা ছিলেন কেমিস্ট্রিতে, যারা আমার নবগোপাল স্যার আমার খুব প্রিয় একজন টিচার ছিলেন, আমার অশোক স্যার, প্রণন্দি কুমার ঘোষ স্যার, আমার কাউসার স্যার আমার জীবনকে ধরে গড়ে দিয়েছেন আমার পরবর্তী লাইফ, নবগোপাল স্যার। তো এই স্যারদের সান্নিধ্যে এসে টিচিং প্রফেশনটাকে আমি খুব এনজয় করি। ওনারা আমাকে পড়তে শিখিয়েছেন কিভাবে পড়তে হয়, ওনারা আমাকে দেখিয়েছেন যে দেখো আমি টিচার, আমাকে কত পড়তে হয়, তুমি ছাত্রী তুমি কেন পড়বো না। খুব পার্সোনালি ভাবে আমি টিচারদের এত বেশি ভালোবাসা পেয়েছি। আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়তাম, কিন্তু সরকারি বিএল কলেজে যদি আমি ঢুকি, আমার বাংলা ডিপার্টমেন্টের যে স্যারগুলো আছেন, আমার সাধন স্যার প্রিন্সিপাল স্যার ছিলেন, উনি আমাকে এক নামে চিনতেন, কারণ আমি আবৃত্তি করতাম। তারপর আমার কামাল স্যার, আমি একটু লেখালেখি করতাম, সেই হিসেবে উনি আমাকে চেনেন, এবং আমি আবৃত্তি করতাম সেই হিসেবে। আমার মান্নান স্যার বাংলা ডিপার্টমেন্টে, ম্যানেজমেন্টে ছিল হচ্ছে তবিবুর রহমান স্যার, উনি বোর্ডের একটা স্কুল পরিদর্শক ছিলেন। তারপর ডিপার্টমেন্টের হেড ছিলেন হারুন স্যার, ছিলেন আমার তত্ত্বাবধায়ক ছিলেন। আলেম স্যার ছিলেন তৎকালীন খুলনা সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল ছিলেন। বুলবুল স্যার ছিলেন, তিনিও খুলনা সরকারি মহিলা কলেজের একসময় প্রিন্সিপাল ছিলেন, স্যার ছিলেন। ইনি বোটানি ডিপার্টমেন্টে ছিলেন। মানে সকল ডিপার্টমেন্টের স্যাররা আমাকে খুবই ভালোবাসতেন, মানে আমি হোস্টেলে থাকতাম, এবং হচ্ছে আমি বিভিন্ন প্রোগ্রামে, কালচারাল প্রোগ্রাম বলতে এই রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, তারপর কবিতা আবৃত্তি, এগুলোর সঙ্গে সম্পর্ক ছিল। এবং টিচারদের এত বেশি ভালোবাসা পেয়েছি যে টিচাররা তাদের ছেলে মেয়েদেরও আমার উপর ছেড়ে দিয়েছেন।
আমার তবিবুর রহমান স্যার বলেছেন আমার মেয়েটাকে তুমি দেখো, বুলবুল স্যার বলেছেন আমার মেয়েটাকে তুমি দেখো। মানে প্রত্যেকের বাসার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এই টিচারদের সাথে, টিচার ফ্যামিলির সাথে। তো একদিকে আমার ডিপার্টমেন্টের স্যাররা, অন্যদিকে আমার অন্য ডিপার্টমেন্টের স্যাররা। আমি আমার টিচিং প্রফেশনটা তাদের কাছ থেকে যেটা দেখেছি, আমার এখানে তাদের কাছ থেকে অনেক ইন্সপায়ার্ড হয়েছি। এবং বলা যায় তাদের হয়তো কোনো না কোনো ভাবে তাদের সেসব মানে কি বলা যায়, ভালো লাগাটা আমি গ্রহণ করেছি হয়তো, এরকম কিছু অবচেতন মনে। জি ম্যাম। আচ্ছা ম্যাম, আপনার কাছ থেকে আমি মোটামুটি একটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছি। আপনি হোস্টেল জীবনে থেকেই মূলত আপনার শিক্ষা জীবনটাকে পার করেছেন। আপনার এই হোস্টেল জীবনের কোনো স্মৃতি, সুখের বা দুঃখের এমন কোনো স্মৃতি যা আমাদের সাথে যদি শেয়ার করতেন সেক্ষেত্রে ভালো হতো। হোস্টেলে জীবনের স্মৃতিটা হচ্ছে, আমি যখন অনার্স পড়তাম মানে সবগুলো স্মৃতি, আমি খুব খাওয়া দাওয়া আনিম করতাম। তো আমার একটা সিনিয়র আপু ছিল, তৃষ্ণা আপু, উনি হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন কলেজের এখন উনি জুলজির টিচার। ওই আপুটাকে আমি আবার বিয়ে দিই। ওনার হাজবেন্ড ওই কলেজের টিচার ছিলেন, এখন ওনারা অন্য জায়গায় পোস্টিং হয়েছে। তো উনি আমাকে একটা ওনার হঠাৎ করে আমার হোস্টেলে ওনার সিট হয়। হওয়ার পরে উনি অন্য মেয়েরা কমপ্লেন শুরু করে যে কিভাবে অবৈধভাবে সিটটা হয়। তো সেই দলে আমিও শরিক হই। শরিক মানে সবাই হোস্টেলে সব মেয়ে একদিকে, আর আপুটার নাম তৃষ্ণা আপু, উনি একদিকে। ওনাকে সবাই বকাঝকা করতেছে এবং সেই সীতা বিসর্জনের দলেও আমি। তো দেখি কি আপুটা খুব কাঁদছে, হাওমা করে কাঁদছে। ও মানে আমাদের মানে অডিটোরিয়ামে ওখানে বসে বসে কাঁদছে। দেখার পরে আমার মিটিং শেষ, ওনাকে ওনাকে হোস্টেল থেকে বের করে দিবে মিটিং শেষ। দেখার পরে উনি কাঁদছে দেখে আমার ভীষণ মন খারাপ হয়েছে। সবাই চলে গেছে, আমি যাইনি, আমি বসে আছি ওখানে। আমি বলছি, তৃষ্ণা আপু আপনি কাঁদছেন কেন? আপনাকে খুব কষ্ট হচ্ছে? মানে আমাদের হোস্টেলে প্রায় 60 জন মেয়ে থাকতো, তো 59টা মেয়ে হচ্ছে ওনার বিপক্ষে। সে 59-এর মধ্যে আমি একজন। তো তারপর ওনার ওইটা দেখে ওনাকে আমি জড়িয়ে ধরছি, হাওয়া করে দুজনে কাঁদছি। এবং আমি কিভাবে যেন তাকে ভালোবেসে ফেলছি। এবং ওই আপুর সাথে আমার সম্পর্কটা এমন ছিল, এখনো পর্যন্ত কিছু হলে আপু আমাকে ফোন দেয়, আমি তাকে ফোন দিই। এবং উনি আমাকে এত ভালোবাসতো, আমি তার গায়ে আমার মায়ের গন্ধ পেতাম। আমার আমার হোস্টেল লাইফের আমার কোনোদিনও আমার টি ব্রেক, আমার ভাত তোলা, তারপর আমার বিকেলে নাস্তা রেডি করা, তারপর সবকিছু উনি করতেন। এবং আমার জ্বর হলে আমার গা মোছা, মাথায় পানি দেওয়া, আমাকে খাইয়ে দেওয়া, আমার পাশে ঘুমানো উনি করতেন। একদিন রাতের বেলা আমি নাকি খুব ঘুম থেকে উঠছি, উঠে জ্বর অবস্থায় আমি ওনার কাছে যে বলছি, তৃষ্ণাপা আপনার কাছে না ঘুমালে আমার ভালো লাগছে না। তো তৃষ্ণাপা আমাকে জড়াই ধরে হাউমাউ করে কান্না। তারপরে পাগলি, পরে উনি থাকতেন দোতলা, আমি থাকতাম একতলা। তো উনি আমাকে অনেক স্নেহ আদর দিতেন। এই স্মৃতিগুলো আর হয় কি, আমি যখন পড়তাম তখন আমি পৃথিবীর কোনো দিকে আমার কোনো খেয়াল থাকতো না যে আমি পড়ছি। তো উনি করতো কি, পিছন থেকে এসে ধপ করে উনি আমাকে স্বপন বলে ডাকতেন, ধপ করে এরকম করতো। আমি একদম সেন্সলেস এর মতো অবস্থা, মানে আমি সেন্সলেস হয়ে গেছি যে উনি আমার পিছনে ধরছে স্বপন বলে। আমি চিৎকার দিয়ে উঠছি, সেন্সলেস। এটা আমার হোস্টেল লাইফের একটা মজার ঘটনা, যে তৃষ্ণা বা পেছন থেকে আমাকে ধরছে, আমি পড়ছি, আমি সেন্সলেস হয়ে গেছি। এটা একটা স্মৃতি হোস্টেলের আমার। হুম, অবশ্যই হোস্টেলের স্মৃতিগুলো সারা জীবনই আমাদের মনে থাকবে এবং থাকেও। আমরা যারা ফিউচারে হোস্টেলে আছি, এখন তো বর্তমানে আমরা কলেজ স্টুডেন্ট, অনেকে এখনই হোস্টেলে থাকে, তবে মেনলি আমরা ইউনিভার্সিটি লাইফে যাই তো হোস্টেলগুলো পাই। আশা করি আমাদের ইউনিভার্সিটি লেভেলে অথবা কলেজ লেভেলে আমরা যেখানেই হোস্টেলে থাকি না কেন, আমাদেরও এই ধরনের স্মৃতি কম বেশি আশা করি হবে। আর ম্যাম, দেখতে দেখতে আমরা মোটামুটি একেবারে শেষ পর্যায়ের দিকেই চলে এসেছি। ম্যাম, আমাদের যে বাংলাদেশ ক্যান্টনমেন্ট স্টুডেন্টস কমিউনিটি সকল ক্যান্টনমেন্টিয়ান স্টুডেন্টসদের একসাথে করার চেষ্টা করছে, আপনার কাছে বিষয়টি কিভাবে লাগে? আমি আহ আমি আসলে তোমাদের বিষয়টা অত বেশি জানি না, যেহেতু তোমরা নতুন, আমাকে হচ্ছে এখানে আহ, মানে এখানে আসার সুযোগ করে দিয়েছো। আমারও এই প্রশ্নটা, আমি আসলে বলা যাবে কতজন স্ক্রিনে যুক্ত হয়েছে? এই মুমেন্টে ম্যাম আমাদের লাইভটি দেখছে 86 জন, বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টের প্রতিষ্ঠানের সবাই, হয়তো বা আপনার ওখানেরও না। এছাড়াও ম্যাম আরো অনেকে দেখেছেন এই পর্যন্ত, আমি ওই সংখ্যাটা এখন দেখতে পাচ্ছি না সঠিক, তবে তা হয়তো বা 200-300-র অধিক হবে আশা করছি। তো হচ্ছে আহ এখানে যে সকল ক্যান্টনমেন্ট বিসিএস যে উদ্যোগটা, এই উদ্যোগটা যদি তোমরা আমাদেরকে ক্লিয়ারিফাই করো একটু, তাহলে আসলে বুঝতে পারবো তোমাদের আসলে তোমরা কি করতে চাচ্ছ। মানে এটা ক্লিয়ারিফাই করলে আমরা কিভাবে সহযোগিতা করবো, সহযোগিতার হাতটা আমরা বাড়িয়ে দিতে পারতাম।
আচ্ছা ম্যাম, আমার কথা আমাদের শুনতে পাচ্ছেন? এই কমিউনিটির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সকল যে ক্যান্টনমেন্টের স্টুডেন্টস আছি আমরা, যেরকম আমি হচ্ছে সাভার ক্যান্টনমেন্টের স্টুডেন্ট, আমাদের ঢাকার আদমজি ক্যান্টনমেন্ট আছে, এছাড়া আরো অনেকগুলো ক্যান্টনমেন্ট আছে। আপনার খুলনাতে আপনি জাহানাবাদ ক্যান্টনমেন্টে আছেন, সিলেটে জালালাবাদ ক্যান্টনমেন্ট আছে, চিটাগাং এ হালিশহর ক্যান্টনমেন্ট আছে। এখন আমাদের স্টুডেন্টদের ভিতরে কোনো মানে স্টুডেন্ট লেভেলের কোনো সংযোগ হয় না, হয়তোবা প্রিন্সিপাল স্যাররা এক প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যার, ভিপি স্যার অথবা টিচাররা অন্য প্রতিষ্ঠানের টিচারদের সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু আমরা স্টুডেন্ট লেভেলে কিন্তু আমাদের এই জিনিসটা মানে সুযোগটা ওইভাবে নাই, আমরা চিনিও না কে কোথাকার। এখন আমরা কোনো ধরনের প্রবলেম ফেস করতে পারি, যেরকম হচ্ছে আমাদের সাধারণত ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠানে আর্মি পার্সোনাল যদি কখনো কোনো জায়গায় পোস্টিং হয়, সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টরাও তাদের পিতামাতার সাথে সেখানে চলে যায়। অনেক সময় দেখা যায় নতুন পরিবেশে খাপ খাওয়াইতেও পারছে না, সেখানে একেবারে একা পড়ে যাচ্ছে। এখন আমরা এখান থেকে হেল্প করি, ওই প্রতিষ্ঠানে আমাদের কোনো মেম্বার থাকলে তাকে আমরা বলি আমাদের স্টুডেন্ট এখান থেকে, আমাদের নিজেদের ভাই একজন গেছে, আপনি একটু অথবা বোন একজন গেছে, আপনারা একটু তাকে খেয়াল টেয়াল রাখেন, এরকম একটা মানে উদ্যোগ বলা যায়। তোমাদের এই উদ্যোগটাকে স্বাগত জানাই এ কারণে যে এখানে তো আমি যেটা ধরে নিলাম সেটা হচ্ছে এখানে এক্স স্টুডেন্টরাও আছে, যারা বিভিন্ন সফলভাবে তারা যারা ক্যান্টনমেন্ট থেকে পাশ করে সফলতার স্বাক্ষরের সাথে তারা চাকরি বাকরি করছেন। কেউ হচ্ছে জব সিকার যারা চাকরি খুঁজছেন, আর কেউ হয়তো তোমাদের মতো অধ্যয়নরত। তো তিন ক্যাটাগরি স্টুডেন্ট হয়তো এখানে ইনভলভ আছে, তাই তো? জি ম্যাম, আমাদের এখানে বর্তমান এবং অতীতে যত শিক্ষার্থী ছিল যারা অধ্যয়ন অলরেডি করেছে এবং বর্তমানে করছে, তারা সবাই আমাদের সদস্য, মানে অলিখিত সদস্য অনেকটা বলা গেলে। হ্যাঁ। তাহলে আমি যেটা বলতে চাই, শিক্ষার্থী যারা আছে অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ, কারণ আমাদের বাংলাদেশ ক্যান্টনমেন্ট পরিবার যারা তারা শিক্ষা বিস্তারে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে যেভাবে তারা কাজ করছে এবং শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা, চরিত্র গঠনে যেভাবে কাজ করছে, সেভাবে এই যে সমস্ত ক্যান্টনমেন্টের একীভূত করা একটা স্ট্রেন্থ, একটা শক্তিটা তৈরি করা, আমি মনে করি যারা ক্যান্টনমেন্ট তারা অনেক ডিসিপ্লিন, আমি এটা মনে করি। এটা একটা ভালো উদ্যোগ এবং আমি অবশ্যই এটাকে খুব ভালোভাবে নিয়েছি। ভালোভাবে নিয়েছি বিধায় আমি তোমাদেরকে আমি নিরাশ করিনি, তোমাদের কথা আমি সায় দিয়েছি যে হ্যাঁ আমি আসবো। ধন্যবাদ ম্যাম। সেখান থেকে যেন বেশ। আমরা জি, আপনি বলবেন? না না, তুমি বলো। আচ্ছা ম্যাম, আমরা এখন কিছু কমেন্ট দেখে আসি, কারণ আপনার অনেক স্টুডেন্টরা কমেন্ট করেছে। জি। মনে হচ্ছে কয়েকশো বছর পর আপনার ক্লাসে মনোযোগ নিয়ে বসে আছি। শেখ রাজ সম্ভবত আপনার প্রাক্তন ছাত্র। শেখ রিয়াজ, যদি এর কথা বলতে হয়, বাদর দেখছো? একদিকে মানে তারাদের আর একদিকে চলে যায়, কখনো ধরা যায় না। ও ছিল আমার তেমন একটি স্টুডেন্ট, মানে কি বলবো, এত দুষ্টুমি, পড়ালেখা না করা পার্টি, কিন্তু আল্লাহর মতো পরবর্তী ভালো করেছে, ও ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করছে, ও অনেক ভালো করেছে। তবে অনেক স্মৃতি ওর সাথে, আমার অনেক স্মৃতি আছে শেখ রিয়াজের সঙ্গে। থ্যাংক ইউ রিয়াজ, আহ, যে অনেক বছর পর তোমার সাথেও একটু দেখা হলো। আচ্ছা, আহ, মৌসুমী সুলতানা নামের একজন কমেন্ট করেছেন, আমার প্রিয় কলিগ, মাশাআল্লাহ, অনেক দোয়া আর ভালোবাসা। হ্যাঁ, মৌসুমী ম্যাম আমার সিনিয়র, উনি আমার গাইডার, বটগাছ বলা যায়। উনি আমাকে অনেক স্নেহ দেন, অনেক আমার ভুল ভ্রান্তি অনেক ধরিয়ে দেন, এবং আমার কি বলা যায়, তার জন্য আমার অভিনন্দন এবং ভালোবাসা থাকলো ম্যামের জন্য। ওকে, ফারিহা তাজরিন কমেন্ট করেছে, ওয়ান অফ দ্য লেজেন্ডারি টিচার্স অফ সিপিএসসি। ফারিয়া তাজিন আমার খুব কাছের এবং আমার ক্লাসের ক্যাপ্টেন। প্রতিদিন বকাঝকা খাচ্ছে, এমন কোনোদিন নেই ফারিয়া তাজিন বকাঝকা খাচ্ছে না। প্রতিদিনই সে আমার কাছে কিছু না কিছু নিয়ে সে বকা খায়। ওকে, শাহরিয়ার মুন্না কমেন্ট করেছেন, কেমিস্ট্রি কুইন আমাদের ম্যাম। শাহরিয়ার মুন্না, হাজারো অজুহাত, কোনটা রেখে কোনটা বলি, তবে অনেক ভালো, মানে আমার সব স্টুডেন্ট সবাই ভালো, আল্লাহর রহমতে সবাই ভালো। প্রত্যেকের এমন কিছু গুণ আছে, পড়ালেখা হয়তো কেউ পড়ালেখা করছে কেউ করছে না, কিন্তু এমন কোনো গুণ আছে যে তাকে অবশ্যই মানে ভালোবাসতে হবে। তো তেমনই শাহরিয়ার মুন্নাও তেমনই একজন। ওকে, রমি শাহরিয়ার নামে একজন কমেন্ট করেছে, ম্যামকে 6 ইয়ার পর দেখলাম, ইনশাল্লাহ খুলনা কখনো গেলে ম্যামের সাথে দেখা করব।
উম রুমি শাহরিয়ার, আমি কেন চিনতে পারছি না, মনে করতে পারছি না, হয়তো স্টুডেন্ট হবে, চিনতে হ্যাঁ, পারছি আপনার না। 6 বছর আগের স্টুডেন্ট, অবশ্যই অনেক পুরনো। ওকে, হুমায়রা অ্যান্ড স্নিগ্ধা ম্যাম, কবে আসবো কলেজে বকা শুনতে? ওয়েলকাম। এই যে ফোনে বকা খাও, হুমায়রা স্নিগ্ধা, শুনতে পাও? ওরা কি শুনতে পাবে আমার কথা? অবশ্যই শুনতেছে। আহ হুমায়রা স্নিগ্ধা, যখন খুশি তখন বকা খেতে পারো, এখনো বকা খাও, কেন আমার সাথে দেখা করতে আসোনি অনেকদিন? বন্যা সানজিদা ম্যাম, আপনার বকা শুনি নাই অনেক দিন। আচ্ছা, আমরা এখন কমেন্ট থেকে ফিরে আসি। ম্যাম, আপনার স্টুডেন্টদের মানে প্রাক্তন এবং বর্তমান হুম। এবং হয়তো বা ভবিষ্যৎ স্টুডেন্টদের যদি কিছু বলতেন। আসলে আমার যারা প্রাক্তন আছে, অনেকে সফলভাবে তারা জব করছে, অনেকে এখনো চাকরি খুঁজছে, আর যারা নতুন যারা আছে, তো আমি একটা কথাই বলবো যে মহাকবি মিল্টনের একটা কথা আছে, সেটা হচ্ছে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। শিক্ষা হচ্ছে দেহ, মন, আত্মার সমন্বিত উন্নতি। তো দেখা যাচ্ছে একটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করছে, ভালো স্যালারি পেলো, হয়তো ভালো খাবার দিয়ে তার দেহকে ভালো রাখলো, তার মন ভালো থাকলো, অথবা মন ভালো না থাকতে পারে, কিন্তু আর্থিক যে উন্নতি যদি তার না হয়, তার যদি প্রবৃত্ত নফসকে সে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে ওই ভালো রেজাল্ট, ওই ভালো ক্যারিয়ারের কোনো মূল্য নেই। আমার সব শিক্ষার্থীর উদ্দেশ্যে একটাই কথা, ভালো মানুষ হোক। ভালো মানুষ খুবই জরুরি। তুমি তো জানো রিয়াসাত, যে বাংলাদেশে বর্তমানে ডেমোক্রেসি থেকে শুরু করে মানে সরকারের প্রত্যেকটা পর্যায়ে, এবং সরকারি বেসরকারি যাই বলো না কেন, উচ্চ পদস্থ যে যারা আছেন তা তো এডুকেটেড, তাই নয় কি? যারা অবশ্যই। আছেন তা তো এডুকেটেড, কিন্তু দুর্নীতি রিকশালা করছে, দুর্নীতি এরাই করছে। দেশকে যে হুমকির দিকে নিয়ে যাচ্ছে কারা? এরাই তো নিয়ে যাচ্ছে। তাহলে তারা তো ভালো ক্যারিয়ার করছে, বিসিএস হোল্ডার, তারা বিভিন্ন সচিব বা বড় বড় নামকরা ডক্টর বা বড় বড় ইঞ্জিনিয়ার, কিন্তু তারা কি করছে? তাদের তো আর্থিক উন্নতি হয়নি। তো আমার স্টুডেন্টের উদ্দেশ্যে একটাই কথা, যে আগে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা দরকার, আর্থিক উন্নতি দরকার। এবং আর্থিক উন্নতি, শিক্ষা তো এমন জিনিস যে এই আর্থিক উন্নতি তো শিক্ষার মাধ্যমে মানুষ পায়। শিক্ষা, আর্থিক উন্নতি মানে যে একটা শিক্ষা তখন এমন শিক্ষা হয়, যে শিক্ষা সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে, ন্যায়কে ন্যায় বলবে, অন্যায়কে অন্যায় বলবে, তারপর আর হালালকে হালাল বলবে, হারামকে হারাম বলবে। এটাই তো শিক্ষা। এবং এটা যদি কোনো শিক্ষার্থী অর্জন করতে পারে, তাহলে তার আর্থিক উন্নতি হবে, এবং ওই শিক্ষার্থী প্রকৃত মানুষ হবে। তখন আমাদের রাস্তাঘাটগুলো ভেঙেও পড়বে না, ডাক্তারের ভুল চিকিৎসায় কেউ মারাও যাবে না, এই যে পুরো ব্যুরোক্রেসি ধরে হুমকির সম্মুখীনও হবে না, এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা খুব ভালো চলবে। এবং দেখো আমাদের মেধাবী যারা যারা বুয়েটে পড়ছে, যারা বিশেষ করে বুয়েটের কথা আমি বলবো, আমার অনেক স্টুডেন্ট বুয়েট স্টুডেন্ট, তারা দেশে থাকতে পারছে না, এখানে সুযোগ নেই চাকরি, তারা বাইরে চলে যাচ্ছে। এবং দেশে যারা আছে দুর্নীতির মাধ্যমে তারা চাকরি করছে, এবং দেশ মেধাশূন্য হয়ে পড়ছে, এবং অযোগ্যের হাতে দেশটা ন্যস্ত হচ্ছে। তাহলে যদি আর্থিক উন্নতি হতো এই সমস্ত মানুষদের, তাহলে দেশের অবস্থা কিন্তু এমন হতো না। এই জন্য আমার শিক্ষার্থীদের একটা উদ্দেশ্য, যে তুমি চেষ্টা করে যাও, নিজের ভালোর চেষ্টা করে যাও, লা তাহাজান, হতাশ হওয়া যাবে না। তকদির একটা আলাদা ব্যাপার। তকদিরটা হচ্ছে যে আমি চেষ্টা করব। সূরা তাকবীরের শেষ আয়াতে একটা কথা আছে, আমার তাতেও না ইল্লা আয়াশা আল্লাহু রব্বিল আলামিন। মানে মানুষের মনের ইচ্ছা বা স্বপ্ন ততক্ষণ পূরণ হয় না, যতক্ষণ না ওই ইচ্ছা বা স্বপ্নটা আল্লাহর পরিকল্পনা মাফিক না হয়। মানে সাপোজ ধরো ব্যাপারটা এমন, যে আমি একটা অনুষ্ঠানে যাব, আমার ছেলে প্ল্যান করলো সে পাঞ্জাবি পরবে, এবং একসময় সে স্বপ্ন বুনছে পাঞ্জাবি পরবে, ছবি তুলবে, এ করবে, তা করবে, কিন্তু ঠিক যার মুহূর্তে আমি তাকে বললাম, না তুমি পাঞ্জাবি পরবে না, তুমি এই শার্ট প্যান্টটা করো, বা এটা করো,
তখন কিন্তু তার তার ইচ্ছা কিন্তু সে পালন করতে পারলো না, তার মনে কিন্তু কষ্ট হলো। তা আল্লাহ তো তেমন, যিনি আমাদেরকে একটা রোডম্যাপ দিয়েছেন, একটা স্টপেজ দিয়েছেন, যিনি আমাদেরকে নিয়ে পরিকল্পনা করেছেন। এখন আমি চাইলে তো হবে না, তার চাইতে হবে। এবং শিক্ষার্থীদের এটাই বলবো, তাক আত্মিক উন্নতি এবং তাকদিরকে বিশ্বাস করতে। কখনো হতাশ হওয়া যাবে না, চেষ্টা করতে হবে, কোনোভাবেই হতাশ হওয়া যাবে না। আর সফলতা যেটা, যেহেতু আমরা একটু রেজাল্ট খারাপ হলে আমাদের মন খারাপ হয়, বা আমরা ভালো জব না পেলে মন খারাপ হয়, কিন্তু দেখো যে সফলতা আসলে কি, এটা একটা আপেক্ষিক ব্যাপার। আমি মনে করি যে কোনটা যে আসলে সফলতা বলে। একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করলো, ডাক্তার ইঞ্জিনিয়ার হলো, কিন্তু হঠাৎ করে মারা গেল ইয়াং বয়সে, তখন এটাকে আমি কি বলবো? তারপর একজন কি বলা যায়, একজন স্কুলে ভালো ছিল না, ধরো ক্লাসে সে ভালো ছিল না, ভালো রেজাল্ট করেনি, ভালো চাকরি পেলো। আমি যদি আমার কথা বলি, যে আমি দেখেছি আমার সঙ্গে, আমি যখন আমার বান্ধবীরা যারা ঢাকা ইউনিভার্সিটি পড়তো, তারা প্রাইমারি স্কুলের টিচার, কিন্তু আমি ন্যাশনাল ইউনিভার্সিটি পড়েছি, আমি কিন্তু কলেজে। এই যে তকদির, কে কোথায় সফল কেউ বলতে পারে না, অনলি আল্লাহ নোজ। সুতরাং শিক্ষার্থীদের এটাই বলবো যে সফলতাকে তোমরা একটা নির্দিষ্ট করে ফেলো না, এটা আপেক্ষিক। তুমি চেষ্টা করো, তুমি স্বপ্নকে বড় করো, কিন্তু তুমি কখনো তোমার ওটাই হতে হবে, এটা না হলে যে তুমি এটা করবা সেটা করবা বা খারাপ অ্যাটেম্প নেবা, এগুলোর দিকে যেও না। তুমি চেষ্টা করো, ওটা নাহলে আরেকটা হবে। কারণ জীবন কয়দিনের, মানে সবকিছু মিলাই কত বছর বা বাঁচবে? মানুষের গড় হয়ে কখন, এখন মনে হয় 65 বা এরকম গড়ে আসছে। তো এই জন্য যতদিন বাঁচবো আমাদের ভালো কাজটাই করতে হবে, চেষ্টা করব আমরা। যে যেখানে আছি, যে যেখানে আছি, প্রত্যেকের জীবন কিন্তু একরকম না, প্রত্যেকের জীবনকে তার নিজে, মানে তার মতো করে ভাবতে হবে। মানে আমার জীবনের সঙ্গে অন্য জীবন তুলনা করা যাবে না। প্রত্যেকের জীবন আলাদা আলাদা ভাবে গঠন, আলাদা আলাদা ভাবে কিছু নিয়ে এসে যাচ্ছে, তার মতো করে তাকে বিচার করতে হবে। এই জন্য ও ভালো করলো, তুমি খারাপ করতো, ওর ভালো করা দেখে তোমার মন খারাপ, বা ও খারাপ করছে বা তুমি এটা দেখে তুমি হাসছো বা তুমি এনজয় করছো, এটা কখনোই স্টুডেন্টের কাম্য হবে না। এই জন্য পারস্পরিক সহনশীলতা প্রত্যেক শিক্ষার্থীর প্রতি যেন থাকে, প্রত্যেক শিক্ষার্থীর। এবং সফলতাকে কোনো নির্দিষ্ট রূপরেখা না দিয়ে চেষ্টা করে যেতে হবে, এবং আত্মিক উন্নতি তৈরি করতে হবে। এটাই আমার সব শিক্ষার্থীর উদ্দেশ্যে, এটাই আমার বলা। আশা করি সবাই ম্যামের গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে অবশ্যই উপকৃত হবে। দু একজন উপকৃত হইলেও আমাদের অনুষ্ঠানটি আজকে আমরা বলা যায় সফল হতে পারবো। আর দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ম্যাম, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দিয়ে সাথে থাকার জন্য। আর আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানটি পুনরায় দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আমি রিয়াসাত নোমান। আসসালামু আলাইকুম। তোমাকেও ধন্যবাদ রিয়াসাত, ভালো থেকো, পরে আবার দেখা হবে। ইনশাআল্লাহ ম্যাম। আসসালামু আলাইকুম।